একদিকে সুপারস্টার নায়কের রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকা নোংরা পরকীয়া, আর অন্যদিকে দীর্ঘ ২৫ বছর ধরে পুষে রাখা এক মেয়ের ভয়াবহ প্রতিশোধের নেশা। নিজের বাবাকেই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিজের মেয়ে। কিন্তু সেই খুনের রহস্য যখন একটি পুরনো ডায়েরির পাতায় উন্মোচিত হলো, তখন বদলে গেল পুরো সমীকরণ। আসলে আসল অপরাধী কে ছিল? বন্ধুরা, আজকের ভিডিওটি পাপ কাহিনী সিরিজের পরবর্তী 2 পার্ট এক্সপ্লেন করব। যারা এই সিরিজের আগের 2টি পর্ব এখনও দেখেননি, তারা চ্যানেলে গিয়ে সেই দারুণ গল্পগুলো দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় সুপারস্টার নায়ক আরিয়ানের স্ত্রী ভাবনাকে। ভাবনা তখন নিজের জীবনের চরম এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে মুহূর্তেই সে থমকে যায়। ভেতর থেকে পিছিয়ে আসে সে। ঠিক তার কিছুক্ষণ পরই ঘরে ফেরে আরিয়ান। ভাবনা যখন আরিয়ানের জন্য খাবার বেড়ে দিতে যায়, তখন আরিয়ান সাফ জানিয়ে দেয় যে সে বাইরে থেকে খেয়ে এসেছে। কথাটি শুনেই ভাবনা তিক্ত স্বরে বলে ওঠে, তাহলে আজও কি বিথির বাসায় খেয়ে এলে? বিথি হলো বর্তমান সময়ের একজন সুপারস্টার নায়িকা। আরিয়ান ভাবনার কাছে জানতে চায় সে আজ রাতটা তার নিজের স্ত্রীর সাথে কাটাবে নাকি বিথির কাছে চলে যাবে। আরিয়ান কোনো রাগঢাক না করেই জানিয়ে দেয় যে সে বিথির সাথেই থাকবে। এ কথা শুনে ভাবনার মেজাজ আরও বিগড়ে যায়। বিথি কোনো বৈধ স্ত্রী নয়, বরং আরিয়ানের পরকীয়া প্রেমিকা। সাধারণ নায়ক নায়িকাদের স্ক্যান্ডেল যেমন হয় আর কি। ভাবনা রাগে ফেটে পড়ে বলে, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? তোমার এখন নায়িকা লাগে। নায়িকা তোমায় বেশি আদর দেয় বলেই তো সারাদিন তার কাছে পড়ে থাকো। ভাবনা আরও আক্ষেপ করে বলে, যদি সারাদিন তাকেই লাগে তবে এই বাড়িতে কেন আসো? তোমার মতোই বুড়ো মানুষটাকে বিয়ে করে আমি সত্যিই ভুল করেছি। স্ত্রীর মুখে এমন কথা শুনে আরিয়ানও খেপে গায়। সে পাল্টা জবাব দেয়, তোকে থাকতে বলেছে কে? চলে যাস না কেন? ছ্যাঁচড়ার মতো এখানে কেন পড়ে আছিস? তোর সাথে আমি আর থাকবই না, আমি বিথির কাছেই যাচ্ছি। এই বলে আরিয়ান ঘর থেকে বেরিয়ে গেলে ভাবনা এক চরম সিদ্ধান্ত নেয়। সে সোজাসুজি ফেসবুক লাইভে চলে আসে। লাইভে এসে সে বলে, আমি মিসেস আরিয়ান, আপনাদের সুপারস্টার নায়কের স্ত্রী। আরিয়ানের সাথে আমার 8 বছরের সম্পর্ক। বিয়ের আগে 3 বছর আর বিয়ের পর 5 বছর। আরিয়ান ফেসবুকে মাঝে মধ্যে হ্যাপি কাপল লিখে যেসব পোস্ট দেয় তার সবটুকুই লোক দেখানো। আমরা আসলে সুখী নই। আরিয়ান অনেক দিন ধরেই আমার সাথে থাকে না। সে এখন নায়িকা বিথির সাথে থাকছে। সরাসরি লাইভে বিথির নাম আসায় চারদিকে শোরগোল পড়েছে। বিথি বারবার আরিয়ানকে ফোন করতে থাকে। আরিয়ান ফোন ধরতে দেরি করায় বিথি তার উপর চরম ক্ষিপ্ত হয়। সে আরিয়ানকে শাসিয়ে বলে, তোমার স্ত্রী লাইভে এসব কি বলছে? দ্রুত তাকে থামাও। 5 জন প্রডিউসার আমাকে ফোন করে কৈফিয়ত চেয়েছে। এটা আমার ক্যারিয়ারের পিক টাইম। আমার কোনো ক্ষতি হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আমাদের যতগুলো কাজ একসাথে করার কথা ছিল সব ক্যান্সেল করে দেব। এদিকে লাইভে ভাবনা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি একজন সাধারণ গৃহিণী। নায়িকা হলে হয়তো আমার যাবার অনেক জায়গা থাকতো, কিন্তু একজন হাউসওয়াইফ হওয়ায় আমার কোথাও যাবার জায়গা নেই। আজ আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু সেই সাহসটুকুও সঞ্চয় করতে পারিনি। তাই লাইভে এসেছি, যেন পুরো দেশ জানতে পারে আপনাদের প্রিয় নায়ক আরিয়ানের আসল রূপটা কেমন। পরিস্থিতি বেগতিক দেখে বিথি আরিয়ানকে আবার ফোন করে বলে, কিছু একটা করো, আমাদের সম্পর্কের কথা কোনোভাবেই মানুষকে বুঝতে দেওয়া যাবে না। অন্যদিকে ভাবনা লাইভে বলে চলে, আমি অনেকবার বিথির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো কথা শোনেনি। এত পুরুষ থাকতে বিথির আমার স্বামীকেই কেন পছন্দ হলো? সে তো সিঙ্গল, চাইলে তো অন্য কাউকে বেছে নিতে পারত। বিথি এবার আরিয়ানকে হুমকি দিয়ে বলে, তুমি যদি তোমার ওয়াইফকে না থামাও তবে তোমার ড্রিম প্রজেক্ট আমি হতে দেব না। পাশাপাশি বিথি আরিয়ানকে বুদ্ধি দেয় যেন সে দ্রুত লাইভে এসে তার স্ত্রীকে মানসিক রোগী হিসাবে প্রমাণ করে। আরিয়ানকে বলতে বলা হয় যে তার স্ত্রী প্রচুর ওষুধ খাচ্ছে, তাই আবোল তাবোল বকছে। অবশেষে আরিয়ান বাসায় ফেরে এবং ভাবনার পাশে বসে। তবে সবাইকে অবাক করে দিয়ে সে বলে, তুমি লাইভে এসে যা বলেছ একদম ঠিকই বলেছ। আরিয়ান এবার তার অভিনয়ের ঝুলি খুলে বসে। সে ভাবনার সামনে এসে অত্যন্ত অনুতপ্ত হওয়ার ভান করে বলে, পুরো বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে আমি কেমন। সত্যি বলতে এই ঘৃণাটা আমি ডিজার্ভ করি। তবে তুমি আমায় নিয়ে বিথির ব্যাপারটা একটু বেশিই ভুল বুঝেছ। বিথি এখনকার হিট নায়িকা, তাই কেরিয়ারের খাতিরে আমাকে তার সান্নিধ্যে যেতে হয়েছে। কিন্তু এখন আমি পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে বলতে চাই, তুমি ছাড়া আমি আর কোনো মেয়ের কাছে যাব না। আমি শুধু তোমার সাথেই থাকব। আমরা সত্যিই হ্যাপি কাপল হয়ে দেখাবো। আরিয়ান আরও যোগ করে, দেখো ভাবনা, এখন আমার কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ সময়। তোমার এই লাইভ ভিডিও আমার সব শেষ করে দেবে। চলো এর একটা সমাধান করি। আমরা দুজনে একসাথে লাইভে গিয়ে দেশবাসীকে জানাই যে তুমি অসুস্থ ছিলে এবং যা বলেছ তা ভুল।
আরিয়ানের কথার জালে ভাবনা আবারও ফেসে যায় এবং তার সাথে লাইভে আসতে রাজি হয়। লাইভে এসে আরিয়ান দেশবাসীকে উদ্দেশ্য করে বলে, আসলে আজ সকালে আমার স্ত্রী ভুল বোঝাবুঝির কারণে লাইভে এসেছিল। ও দীর্ঘদিন ধরে একটি জটিল অসুখে ভুগছে এবং প্রচুর মেডিসিন নিতে হচ্ছে। সেই ওষুধের সাইড ইফেক্টের কারণেই ও অসংলগ্ন কথাবার্তা বলছিল। আমরা আসলে খুব সুখী এবং একসাথেই আছি। ভাবনাও পাশে বসে আরিয়ানের শেখানো কথাগুলোই বলে যায়। আরিয়ান আরও দাবি করে যে কাজের বাইরে বিথির সাথে তার কোনো সম্পর্ক নেই। পরিশেষে ভাবনার কপালে একটি চুমু দিয়ে আরিয়ান লাইভ শেষ করে। ভাবনা মনে মনে খুশি হয় এই ভেবে যে তার স্বামী হয়তো বদলে গেছে। কিন্তু ঠিক 1 সপ্তাহ পরই আরিয়ানের আসল রূপ বেরিয়ে আসে। আরিয়ান এবার বিথিকে নিয়ে নির্জন এক ফুল বাগানে ঘুরতে যায়। সবসময় কোনো ফ্ল্যাটে দেখা করলেও এবার খোলামেলা জায়গায় আসায় বিথি কিছুটা অবাক হয়। সেখানে তাদের রোম্যান্টিক খুনসুটি চলতে থাকে। বিথি আবদার করে বলে, আশেপাশে তো কেউ নেই, আমাকে জড়িয়ে ধরো। আরিয়ানও দেরি না করে বিথির সাথে রোম্যান্সে মেতে ওঠে। কিন্তু তারা জানতো না, দূর থেকে গাড়ি থেকে ভাবনা সব কিছু দেখছে। নিজের চোখের সামনে স্বামীর এমন বিশ্বাসঘাতকতা দেখে ভাবনার ভেতরটা পুড়ে ছারখার হয়ে যায়। সে বুঝতে পারে আরিয়ান তাকে শুধু ব্যবহার করেছে। প্রচণ্ড ক্ষোভ আর ঘৃণা নিয়ে ভাবনা বাসায় ঘেরে। আরিয়ান বাড়ি ফিরতেই ভাবনা তার লাইসেন্স করা পিস্তল দিয়ে তাকে জিম্মি করে এবং শক্ত করে বেঁধে ফেলে। বেঁধে রাখা আরিয়ানের সামনে দাঁড়িয়ে ভাবনা চিৎকার করে বলতে থাকে, পৃথিবীতে কোনো স্ত্রী তার স্বামীকে এভাবে বেঁধে রেখেছে বলে আমার জানা নেই, কিন্তু তোর মতো কুত্তা আর বিশ্বাসঘাতকদের সাথে এটাই করা উচিত। সেদিন যদি আমি সুইসাইড করতাম তবে তুই বেঁচে যেতি। তুই তো বড় অভিনেতা, আমার মরার পর কান্নার অভিনয় করে সবার সিম্প্যাথি নিতি, মহান হয়ে যেতি। শোক কাটিয়ে 15 দিনের জন্য নেপাল ট্যুরে যেতি আর সবাইকে বলতি তোর বউ কত ভালো ছিল। তারপর কিছুদিন পর তুই বিথিকে বিয়ে করতি, কিছুদিন পর তাকে ছেড়ে হয়তো জ্যোতিকে বা অন্য কাউকে ধরতি। তোর এই লুচ্চামি তো চলতেই থাকতো। ভাবনা পিস্তল তাক করে গর্জে ওঠে, তোর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়েই আজ তোকে আমি শেষ করে দেব। তোর বুকটা আমি ঝাঁঝরা করে দেব। আমার সাথে চিট করিস? আমি তোর জন্য কি না করেছি? আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম আর তুই তার প্রতিদান দিলি এভাবে। ভাবনা আজ সেই শাড়িটা পরেছে যেটা সে তাদের বিয়ের রাতে পরেছিল। আরিয়ানের খুব কাছে গিয়ে এসে কাঁপা গলায় জিজ্ঞেস করে, আজকের এই শাড়িটার কথা মনে আছে তোর? এই শাড়ি পরেই তো আমাদের বাসর হয়েছিল। তুই না আমায় জাপটে ধরেছিলি? কই, এখন তো আমি তোর খুব কাছে, এখন কেন আদর করছিস না? বলতে বলতে ভাবনা কান্নায় ভেঙে পড়ে। তার বুক চেরা হাহাকার বেরিয়ে আসে। আমাকে এখন আর বিথির মতো লাগে না, তাই না? আমি মোটা হয়ে গেছি। তোর সংসার করতে করতেই তো আমার এই হাল। আমি তো তোদের মতো বাইরে গিয়ে অন্য কারোর সাথে শুই না, তাই আমার শরীর নষ্ট হয়ে গেছে। তোদের মতো মানুষদের সাথে থেকেই আমাদের শরীর শেষ হয়ে যায়, আর তোরা ঘুরিস ফিগার সচেতন নায়িকাদের পেছনে। ভাবনার গলায় তখন ঘৃণা আর কান্নার অদ্ভুত মিশ্রণ। সে হঠাৎ হিংস্র হয়ে ওঠে। আরিয়ানের ঠোঁটে সজোরে কামড় ধরে সায়। যন্ত্রণায় আরিয়ান চিৎকার করে উঠলে ভাবনার উন্মাদনা আরও বেড়ে যায়। সে রক্তমাখা ঠোঁট দেখে বলে, তোর শরীর থেকে একটু রক্ত পড়ুক না, আমার আত্মা তো অনেক আগে থেকেই রক্তক্ষরণ করছে। এরপর ভাবনা আরিয়ানকে এক অদ্ভুত প্রস্তাব দেয়। সে বলে, তোকে আমি শেষ একটা সুযোগ দেব। তুই নিজে বিথিকে বিষ খাইয়ে মারবি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখব। ফোন কর বিথিকে। বাধ্য হয়ে আরিয়ান বিথিকে ফোন দেয়। সে বলে, আজ বাসায় বউ নেই, তুমি দ্রুত চলে এসো। বিথিও সুযোগ বুঝে চলে আসে। বিথি আসতেই আরিয়ান তাকে বিষ মেশানো শরবত বাড়িয়ে দেয়। বিথি কিছুটা অবাক হয়ে বলে, শরবত পরে হবে, আগে কাছে আসো। আড়ালে দাঁড়িয়ে ভাবনা পিস্তল হাতে সবটা দেখছিল। বিথি লক্ষ্য করে আরিয়ানের ঠোঁট কাটা। সে বিদ্রুপ করে বলে, বউ কি খুব আদর করে গেছে? তাতে সমস্যা নেই। আরিয়ান তাকে বারবার শরবত খেতে জোরাজুরি করলে বিথি বলে, তুমি আগে একটু খাও। আরিয়ান দাঁত ব্যথার অজুহাতে এড়িয়ে যায়। বিথি শরবতটুকু শেষ করতেই আরিয়ান কান্নায় ভেঙে পড়ে বলে, আমাকে মাফ করে দাও বিথি, আমি তোমায় বিষ খাইয়ে দিয়েছি। প্রথমে বিথি এটাকে মশকরা ভাবলেও দ্রুতই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। গলা জ্বলতে থাকলে সে ছটফট করতে থাকে। আরিয়ান বিথিকে মরতে দেখে ভাবনাকে দেখিয়ে দিয়ে বলে, আমি তোমাকে না মারলে আমার স্ত্রী আমাকে মেরে ফেলত। কিছুক্ষণের মধ্যেই বিথি নিথর হয়ে যায়। আরিয়ান তখন ভাবনার কাছে মিনতি করে বলে, আমি তোমার কথা রেখেছি, এবার আমায় বাঁচাও। কিন্তু ভাবনা শুধু একটি রহস্যময় হাসি দেয়। পরদিন সকালে এক পুলিশ অফিসার ভাবনার বাড়িতে হাজির হন। তিনি জানান, বিথিকে মেরে আরিয়ান নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ভাবনা শান্ত গলায় উত্তর দেয়, খুনি তার শাস্তি পেয়েছে, এখন আমার কাছে কি চান?
পুলিশ অফিসার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমি বিথির একজন অন্ধ ভক্ত ছিলাম। আমার মন বলছে বিথিকে মারার সময় আপনিও আপনার হাজবেন্ডের সাথে এই ষড়যন্ত্রে সামিল ছিলেন। এভাবেই এক সুপারস্টার নায়ক, তার প্রেমিকা এবং এক অবহেলিত স্ত্রীর প্রতিশোধের করুণ পরিণতির মাধ্যমে গল্পটি শেষ হয়। পুলিশ অফিসার যখন ভাবনাকে সন্দেহের চোখে দেখে সতর্ক করে যান, তখন ভাবনার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না। সে চেয়েছিল আরিয়ান এবং বিথিকে শাস্তি দিতে। বিথি এখন মৃত, আর বিথিকে হত্যার দায়ে আরিয়ান এখন জেলের অন্ধকার কুঠরিতে। ভাবনা তার পরিকল্পনায় সফল। পরকীয়া প্রেমের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তার সঠিক ঠিকানা যেন সে বুঝিয়ে দিয়েছে। এভাবেই শেষ হয় পাপ কাহিনীর তৃতীয় গল্প। এই গল্পটি বিনোদন জগতের ভেতরের এক অন্ধকার সত্য তুলে ধরে, যেখানে পরকীয়া প্রেমের টানে অনেক সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে যায়। এবার শুরু করা যাক দ্বিতীয় গল্প। গল্পের শুরুতে নাদিয়া নামে একটি তরুণীকে একটি বাড়িতে আসতে দেখা যায়। তিনি সেখানে এসেছেন একজন বয়স্ক প্যারালাইসিস রোগীর সেবা করার জন্য। বাড়ির মালিকনি অসুস্থ নাদিয়াকে জিজ্ঞেস করেন, আপনি কি একজন পুরুষ প্যারালাইসিস রোগীর দেখাশোনা করতে পারবেন? নাদিয়া আত্মবিশ্বাসের সাথে জানায় সে পারবে। কথা প্রসঙ্গে মহিলাটি জানান এই প্যারালাইজড লোকটি তার স্বামী নন, বরং এক দূর সম্পর্কের আত্মীয়। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লোকটি চলৎশক্তি ও বাকশক্তি হারিয়ে এভাবে পড়ে আছে। দুর্ঘটনার দিন লোকটি কোনো এক মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। নাদিয়া যখন লোকটির পরিবার সম্পর্কে জানতে চায়, মহিলাটি জানান লোকটির একটি মেয়ে ছিল যে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকে বলে তিনি শুনেছেন। কথা বলতে বলতে মহিলাটি অসুস্থ বোধ করলে আলাপ সেখানেই থেমে যায়। হঠাৎ দৃশ্যপট বদলে যায়। আমরা দেখতে পাই নাদিয়া এখন পুলিশের ইন্টারোগেশন রুমে। অর্থাৎ এতক্ষণ নাদিয়া যা বলছিল তা সে পুলিশকে জানাচ্ছিল। পুলিশ কর্মকর্তা নাদিয়াকে জেরা করছেন কেন এবং কিভাবে তিনি ওই অসহায় প্যারালাইসিস মানুষটিকে খুন করলেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নাদিয়া ওই বৃদ্ধ লোকটিকে হুইলচেয়ারে করে ছাদের কিনারে নিয়ে গেছে। উদ্দেশ্য ছাদ থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলা। তখনই এক চাঞ্চল্যকর সত্য বেরিয়ে আসে। এই প্যারালাইজড লোকটি আসলে নাদিয়ার নিজের জন্মদাতা বাবা। নাদিয়া তার বাবাকে চিৎকার করে বলতে থাকে, সেদিন আমার মা যখন বেলকনি থেকে লাফিয়ে মরতে চেয়েছিল, তুমি তাকে কেন আটকেছিলে? গল্প ২৫ বছর পিছিয়ে যায়। নাদিয়ার মা সাদিয়া প্রভা স্বামীর অবহেলা সইতে না পেরে বেলকনি থেকে লাফ দিতে গেলে তার বাবা শাহরিয়ার জয় তাকে বাধা দেয়। তবে এই বাধা ভালোবাসার জন্য ছিল না। শাহরিয়ার নিষ্ঠুরভাবে বলেছিল, মরতে চাইলে অন্য কোথাও গিয়ে মরো, এখানে মরে আমাকে ফাঁসাতে চাও কেন? আর মরতে যদি চাওই তবে মেয়েটাকেও সাথে নিয়ে মরো, তাহলে একসাথে দুই আপদই বিদায় হবে। বর্তমানে ফিরে এসে নাদিয়া বলে, সবাই বলে পৃথিবীতে নাকি কোনো বাবা খারাপ হয় না, কিন্তু আমার বাবা ছিল একটা জঘন্য মানুষ। নাদিয়ার চোখের সামনে তার ছোটবেলার প্রতিচ্ছবি ভেসে ওঠে, যে তার বাবাকে ক্ষমা করতে বলছে, কিন্তু প্রতিহিংসায় জ্বলতে থাকা নাদিয়া তার বাবাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পুলিশ নাদিয়ার কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। নাদিয়া শান্ত স্বরে বলে, হ্যাঁ, আজ থেকে ২৫ বছর আগে ওই লোকটা আমার মাকে যে তিলে তিলে মেরেছিল, আমি শুধু তারই প্রতিশোধ নিয়েছি। আরও অতীতে দেখা যায়, শাহলিয়ার যখন বাইরে যাওয়ার জন্য ফিটফাট হয়ে সাজছিলেন, তখন সাদিয়া জিজ্ঞেস করেন তিনি কোথায় যাচ্ছেন। শাহরিয়ার অকপটে স্বীকার করেন যে তিনি অন্য এক মহিলার কাছে যাচ্ছেন, যে তাকে ভালোবাসে। সাদিয়া যখন জানতে চান শাহরিয়ার তাকে ভালোবাসে কিনা, শাহরিয়ার নিষ্ঠুর সত্যটি বলে দেন। সত্যিটা শুনবে? একসময় তোমার জন্য ভালোবাসা ছিল, এখন আর নেই। আর ওই মহিলার কথা বলছো, তাকে আমি শুধু অর্ধেক ভালোবাসি। শাহরিয়ার জয় তার স্ত্রী সাদিয়ার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলতে থাকে, আমি শুধু ওই মহিলাকেই ভালোবাসি না, ভালোবাসি তার অঢেল সম্পদকেও। সে প্রচুর ধনী, আর তার টাকাতেই আমি বড়লোক হতে চাই। সাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, অন্য মহিলার টাকায় বড়লোক হয়ে কি সে তার পরিবারকে সুখে রাখবে? শাহরিয়ারের উত্তর ছিল আরও ভয়াবহ। সে জানায় ওই মহিলা শাহরিয়ারকে পুরোপুরি নিজের করে পেতে চায়, যেখানে সাদিয়ার কোনো জায়গা নেই। সাদিয়া যখন তাদের সন্তানের ভবিষ্যতের কথা মনে করিয়ে দেয়, তখন শাহরিয়ার জানায় তার প্রেমিকা জানেই না যে শাহরিয়ারের একটি সন্তান আছে। সে চায় না এই সত্য প্রকাশ পেয়ে তার বড়লোক হওয়ার পথে কোনো বাধা আসুক। শাহরিয়ারের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখে সাদিয়া ঘৃণায় ফেটে পড়ে। সে সাফ জানিয়ে দেয় তার মেয়েকে শাহরিয়ারের আর কোনো দিন দেখতে আসতে হবে না। শাহরিয়ার তখন বিদ্রূপ করে বলে, তুমি কত ভালো, আমাকে ভুল না বুঝে বড়লোক হওয়ার সুযোগ দিচ্ছ।
আমার মতো স্বামী কি আর হয় যে স্ত্রীকে কোনো কিছু না লুকিয়ে সব বলে দেয়? সাদিয়া চোখের জল মুছে জবাব দেয়, সব কিছু খুলে যারা বলে তারা দায়িত্ববান হয়, তোমার মতো দায়িত্বজ্ঞানহীন নয়। তোমাকে চেনার জন্য আমার চোখ দুটোই যথেষ্ট। শাহরিয়ার তখন সাদিয়ার হাতে তার নতুন 1 লাখ টাকার ঘড়ি দেখিয়ে বলে, এটা তার প্রেমিকা উপহার দিয়েছে। সাদিয়া বুঝতে পারে এই মানুষটি স্রেফ টাকার লোভে নিজের পরিবারকে বিসর্জন দিয়েছে। গল্পের দৃশ্য আবার ফিরে আসে বর্তমানে পুলিশের ইন্টারোগেশন রুমে। পুলিশ কর্মকর্তা নাদিয়াকে জিজ্ঞেস করেন, তাহলে 25 বছর আগে আপনার বাবা আপনার মাকে ছেড়ে চলে গিয়েছিল বলেই কি আপনি তাকে ছাদ থেকে ফেলে দিলেন? নাদিয়া শান্ত গলায় উত্তর দেয়, আমি আসলে তাকে সেদিনই মারতে চেয়েছিলাম যেদিন লোকজন দিয়ে তার অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম, কিন্তু সেদিন সে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে নাদিয়া তার বাবাকে একটি জায়গায় দেখা করতে ডাকে। শাহরিয়ার প্রথমে তার মেয়েকে চিনতে পারে না। নাদিয়া নিজের পরিচয় গোপন করে বলে সে বিবাহিত পুরুষদের জীবন নিয়ে একটি বই লিখছে, কিন্তু নাদিয়ার কথাবার্তায় শাহরিয়ার দ্রুতই ধরে ফেলে যে এটি তার মেয়ে। সে আবেগপ্রবণ হয়ে নাদিয়াকে মা বলে ডাকে এবং বলে তার জীবনের সব গল্প একটি ডায়েরিতে লেখা আছে। নাদিয়া যেন সময় করে সেই গল্পগুলো পড়ে। নাদিয়া ঘৃণা ভরে উত্তর দেয়, আপনার এই গল্প শোনানোর সময় আর থাকবে না। এই সাক্ষাতের পরই নাদিয়ার নির্দেশে সেই দুর্ঘটনা ঘটে। নাদিয়ার জবানবন্দি শুনে পুলিশ বুঝতে পারে নাদিয়া তার বাবাকে একবারই মেরে ফেলতে চায়নি, বরং 25 বছর আগে তার মা যেভাবে তিলে তিলে শেষ হয়ে গিয়েছিল, নাদিয়াও তার বাবাকে সেভাবেই তিলে তিলে কষ্ট দিয়ে মারার পরিকল্পনা করেছিল। প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকা থেকে শুরু করে ছাদ থেকে আছড়ে পড়া পর্যন্ত সবটাই ছিল নাদিয়ার 25 বছরের জমানো ক্ষোভের এক ভয়াবহ প্রতিশোধ। পুলিশের ইন্টারোগেশন শেষ করে নাদিয়া যখন উঠতে যাবে তখন পুলিশ অফিসার তাকে একটি ডায়েরি দেন। তিনি জানান যে বাড়িতে নাদিয়া তার বাবার দেখাশোনা করছিল সেই বাড়ির মালকিন শাহরিয়ার রেখে যাওয়া এই ডায়েরিটি নাদিয়াকে দিতে বলেছেন। নাদিয়া ডায়েরিটি পড়া শুরু করতেই তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। পুরো পৃথিবীটা যেন উল্টে গেল তার কাছে। গত 25 বছর ধরে নাদিয়া যা কিছু বিশ্বাস করে এসেছে সব কিছু ছিল এক মস্ত বড় ভুল। আসলে মূল অপরাধী শাহরিয়ার জয় ছিল না, বরং অপরাধী ছিল নাদিয়ার নিজের মা সাদিয়া প্রভা। গল্প এবার 25 বছর পেছনের আসল সত্যিতে ফিরে যায়। এতক্ষণ আমরা যা শাহরিয়ারের অপরাধ হিসেবে দেখেছিলাম, ডায়েরির পাতা বলছে সেই সব অনৈতিক কাজ আসলে সাদিয়াই করেছিল। সেদিন শাহরিয়ার নয়, বরং সাদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছিল। শাহরিয়ার যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, সাদিয়া নির্লজ্জের মতো স্বীকার করে সে অন্য এক পুরুষের সাথে দেখা করতে যাচ্ছে। শাহরিয়ারের করা প্রতিটি প্রশ্ন সেদিন সাদিয়াকে করা হয়েছিল। সাদিয়া জানিয়েছিল সে এক ধনী পুরুষকে ভালোবাসে এবং তার সম্পদ দিয়ে সে বড়লোক হতে চায়। শাহরিয়ার যখন তাদের ছোট্ট মেয়ে নাদিয়ার কথা বলেছিল, সাদিয়া নিষ্ঠুরভাবে উত্তর দিয়েছিল মেয়ের কথা সে তার প্রেমিককে জানায়নি এবং জানাতেও চায় না। সে চেয়েছিল মেয়েকে শাহরিয়ারের কাছে ফেলে রেখে নিজের নতুন জীবনের পথে পা বাড়াতে। সাদিয়া তার হাতের দামি আংটি দেখিয়ে শাহরিয়ারকে তাচ্ছিল্য করেছিল। সবচেয়ে ভয়াবহ সত্যিটা ছিল নাদিয়ার মায়ের সেই আত্মহত্যার নাটক। ডায়েরি থেকে নাদিয়া জানতে পারে সেদিন তার মা নয়, বরং তার বাবা শাহরিয়ার জয়ই জীবনের উপর বিতৃষ্ণা এসে বেলকনি থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন। আর সেদিন সাদিয়া তাকে বাঁচানোর বদলে নিষ্ঠুরভাবে বলেছিল, এখানে মরে আমাকে ফাঁসিও না, বাইরে গিয়ে মরো, আর যখন মরতেই যাচ্ছ তখন এই মেয়েটাকেও সাথে নিয়ে মরো, একসাথে 2 আপদ বিদায় হবে। ডায়েরির প্রতিটি শব্দ নাদিয়ার বুকে তীরের মতো বিঁধতে থাকে। সে বুঝতে পারে তার বাবা অপরাধী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন চরম ধৈর্যশীল মানুষ যিনি সব সহ্য করে নাদিয়াকে বড় করেছেন। আর নাদিয়া সেই বাবাকেই ভুল বুঝে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। নিজের এই ভয়াবহ ভুলের মাসুল নাদিয়াকে এখন আজীবন বয়ে বেড়াতে হবে। ডায়েরিটা জড়িয়ে ধরে নাদিয়া কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্ষমা চাওয়ার মতো মানুষটিও আর এই পৃথিবীতে নেই। এভাবেই শেষ হয়ে যায় পাপ কাহিনীর 4র্থ গল্প, যেখানে একটি ভুল ধারণা একটি নির্দোষ মানুষের জীবন কেড়ে নিল এবং এক মেয়ের সাজানো প্রতিশোধ তাকেই অপরাধী করে তুলল। ডায়েরির শেষ পাতাটা যখন নাদিয়া বন্ধ করে, তখন তার চারপাশে কেবল অন্ধকার আর গ্লানি। গত 25টা বছর সে যে ঘৃণা বুকে নিয়ে বেঁচেছিল, সেই ঘৃণার লক্ষ্যবস্তু ছিল একদম ভুল। তার বাবা শাহরিয়ার জয় কোনো অপরাধী ছিলেন না,
বরং তিনি ছিলেন এক নিঃশব্দ আত্মত্যাগী মানুষ। সাদিয়ার মতো একজন স্বার্থপর ও নিষ্ঠুর মায়ের ছায়া থেকে নাদিয়াকে বাঁচাতে তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন, অথচ সেই মেয়ের হাতেই তাকে প্রাণ দিতে হল। নাদিয়ার এই করুণ আর্তনাদ আজ আর কারও কানে পৌঁছাবে না। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সে নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয়টিকে ধ্বংস করে ফেলেছে। এভাবেই শেষ হয় পাপ কাহিনীর এই চরম নাটকীয় গল্পটি, যেখানে সত্যের মুখোমুখ যখন উন্মোচিত হল তখন আর কারোরই কিছু করার ছিল না। বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে? মানুষের জীবনের গল্পগুলো মাঝে মাঝে সিনেমার চেয়েও বেশি জটিল হয়। আরিয়ানের বিশ্বাসহীনতা কিংবা সাদিয়ার চুকরুম স্বার্থপরতা, প্রতিটি গল্পই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের চারপাশের মানুষগুলোকে আমরা যতটা চিনি বলে মনে করি, আসলে তারা তার চেয়েও অনেক বেশি রহস্যময়। সঠিক তথ্যের অভাবে বা কারোর প্রতি অন্ধ রাগে আমরা যেন এমন কোনো সিদ্ধান্ত না নিই যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয়। নাদিয়ার এই করুণ পরিণতি আপনাদের মনে কেমন প্রভাব ফেলেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।